দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে উত্তর কোরিয়া, ইরান সহ কয়েকটি দুষ্ট রাষ্ট্রকে ট্রাম্পের চোখ রাঙানি, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবোধে বিশ্বের প্রতি রোহিঙ্গা বিষয়ে আবেগঘন বক্তব্য। এছাড়া ট্রাম্প ও কিমের পাল্টাপাল্টি হুঁশিয়ারির বিভিন্ন বিষয়ে কথা বলবো ভয়েস অব আমেরিকা ও RTV যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতিতে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজকের বিষয় জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশন এবং ট্রাম্প প্রেক্ষিত। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর তৌফিক আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক। দুজনকেই স্বাগত RTV স্টুডিওতে। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিচ্ছি ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে RTVর জন্য পাঠানো বিশেষ সাক্ষাৎকার। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে RTVর শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রোকেয়া হায়দার। আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সরকার কবির উদ্দিন। And with us today is Jim Malone, the political correspondent, Voice of America Newsroom, Central News. Jim, welcome. Thank you. And our discussion, obviously, UN, President Trump's speech, and reaction, action, whatever. কবির ভাই, তাই তো? জি, অবশ্যই। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রথম জাতিসংঘে ভাষণ দিলেন এবং তারপর কিছু প্রতিক্রিয়া তো হলো এবং ভাষণ নিয়েও তিনি কি বললেন না বললেন, তো আপনি শুরু করুন। জি, রোকেয়া, আমরা জানি যে ভাষণ নিয়ে এ পর্যন্ত যে আলোচনা পর্যালোচনা ভাষণ পরবর্তী আমরা শুনছি, তাতে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন হিজ ডেবিউ স্পিচ অ্যাট দি ইউনাইটেড নেশনস mostly dealt with North Korea, the rogue states, terrorism. কিন্তু ঠিক এইভাবে কম্ব্যাটিভ ফোর্স নিয়ে এর আগে যুক্তরাষ্ট্রের আর কোনো নেতা উত্তর কোরিয়ার ব্যাপারে সমালোচনা করেননি। At one point he mentioned the North Korean leader as the rocket man on a suicide mission. তো ঠিক এইভাবে এর আগে বিরূপ সমালোচনা হয়নি এবং বেশিরভাগ সময়ই তিনি হি ডেল্ট উইথ নর্থ কোরিয়া। অফ কোর্স হি টকড অ্যাবাউট ইরান অলসো, সিরিয়া অ্যান্ড ইরাক, ভেনেজুয়েলা অলসো। আই ডোন্ট নো, জিম হয়তো উইল বি ইন এ বেটার পজিশন টু টক অ্যাবাউট দিস, হোয়াই হি ডিড নট mention the Rohingya when issue. the whole world, international community is talking about, and the UN is a group of international community, and that's the largest organization there, world organization, but nothing mentioned by the US president. And certainly there was appetite among the UN members to hear from the United States where it stands on the crisis, what it thinks should be done, where it thinks international efforts should be directed. Also, I think, though, that this speech that we saw will probably be remembered more for style over substance, the calling out on North Korea, and a kind of an us versus them in terms of the United States and adversaries seen around the world. Very stark terms, more stark than we have seen from other presidents who have appeared before the United Nations. Usually it's a more diplomatic approach. But on the other hand, this is the essence of the political Donald Trump, who I think is taking his America First campaign now beyond the borders of the United States and letting the world know that he's serious about it. And as much as he's talking to the world about these issues, he was also talking to his base of supporters here in the United States. You made it a good point that he was also talking to his supporters within the country. কবির ভাই, যেটা মনে করা হচ্ছে যে খুব জোরালো বক্তব্য ছিল এবং তিনি ওই যে আমেরিকা ফার্স্ট, এই যে তার একটা মানে ক্যাম্পেইনের থেকে শুরু হয়েছে, সেইটা তার সমর্থকদের কাছে আরও একবার তুলে ধরলেন জাতিসংঘের ভাষণের মাধ্যমে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট জোরালো বক্তব্য কিনা, জোরালোভাবে উপস্থাপিত বক্তব্য অবশ্যই। অ্যান্ড ইন এ ওয়ে আই উড লাইক টু I agree with Jim about the concept of America First. This is the first time he offered to share with other countries, saying যে অন্যান্য দেশেরও উচিত, the other countries also should say that my country first. And Jim,
he talked about Venezuela, he talked about Iran. And what do you think about his, whatever he said about Iran? Well, he continues to be very impatient and very upset in a way about the Iran deal, and keeps hinting that the U.S. might do something about that. We're not exactly sure what that might entail, but he's clearly not hesitant to ruffle the waters internationally. He's not really about soothing other countries who may be worried the U.S. might be looking at these things in a kind of too militaristic or aggressive way. Certainly that was the case with North Korea. But again, you know, with Donald Trump, the question will come in, and I think the question is for other UN members, how much of this is rhetoric and how much of this might be backed up by action? We simply don't know. We know from the campaign here in the United States that he did like to talk tough. He liked to talk tough about adversaries like Venezuela, Iran. Not so much about Cuba, Russia, and not so much about China even in this. No. Two of the great powers were kind of left out. So what we lack a little bit is a grander view of a foreign policy. Where is he taking the United States? What does he see as the U.S. place in the world? But we know he comes from a place of America first and the importance of American sovereignty in dealing with other nations. During his campaign and after he entered the White House, he has been very critical about the United Nations, the role played by the United Nations. But this time in his debut speech, he tried to soften his tone on this and also at the same time tried to give credit to the United Nations with reference the Secretary to General the didn't really UN agencies, like it. Humanitarian efforts, and the combined efforts of the United Nations under the leadership of the 190 some countries. So this is in a worth way mentioning, yeah. যেটা বলতে চেয়েছেন যে জাতিসংঘ আরো কিছু করতে পারে এবং যুক্তরাষ্ট্রের যে অবদান এখানে জাতিসংঘে যে অর্থ দিচ্ছে সবকিছু US is contributing more, but it seems that they are not getting that much from the UN, and UN role should be more emboldened and more effective worldwide. Yes, although I think he probably wants to see that happen through the prism of what's in the interest of U.S. foreign policy, and a lot of other member states would take issue with that. I think the other question here is, you mentioned the softening tone on that, it's part of a broader change we're seeing in President Trump. I'm talking now about some of the domestic issues he's dealing with, whether it's immigration, dealing with Democrats on issues like the budget, trying to find some common ground. Yes. Is this a manifestation of a broader wholesale change? I think it's too early to say. And with Donald Trump, you can always just wait a day or two and things can change with Twitter and so forth. But I wonder the influence of the new White House Chief of Staff, John Kelly. I wonder, is there a change undergoing here in the administration where they're trying to be more disciplined, get him more directed, and less sort of aggressive in his tone? Although, again, we have to point out, there were plenty of aggressive moments in that speech. So it's not a complete makeover by any means, but there does seem to be some subtle changes of direction here. তো আমাদের সময় আর হাতে নেই, আজকে শেষ করতে হয়, we have to round it up, and কবির ভাই অনেক অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য আলোচনায়। Jim, as is, you always are a bonus, adding colors to our show, and thank you very much for joining us. Thank you, always a pleasure to be on. আর শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনলেন আমাদের আলোচনা, আপনাদের কেমন লাগছে, আলোচনায় আরও কি শুনতে চান, আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল পাঠাবেন, ফেসবুকে মন্তব্য করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। এবার আপনাদের ওয়াশিংটন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি RTVর স্টুডিওতে। রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। আমরা ফিরছি মূল আলোচনায়। অ্যাম্বাসেডর তৌফিক আলী আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি আজকে। যেমনটি শুনছিলাম আমাদের ওয়াশিংটন ডিসি স্টুডিওর আলোচনাতে, যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভাষণে অনেকগুলো বিষয় এসছে,
বিশেষ করে নর্থ কোরিয়া, তারপর জলবায়ু পরিবর্তনের ইস্যুতে, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে খুব একটা ওনাকে কথা বলতে দেখিনি, কোনো কথা বলতেই দেখিনি। সার্বিকভাবে ওনার ভাষণটার মূল্যায়ন কি আপনার কাছে? প্রথমত আপনার দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যিনি এসছেন জাতিসংঘে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাইল্যাটারাল ম্যান। উনি সব দ্বিপাক্ষিকভাবে উনি আলাপ আলোচনা করে উনি অভ্যস্ত। ওনাকে নিয়ে আসা হয়েছে এখন একটা মাল্টিল্যাটারাল কনটেক্সটে। তো মাল্টিল্যাটারাল কনটেক্সট থেকে এই পরিবেশ থেকে উনি চলে গেছেন। উনি এখন মাল্টিল্যাটারাল কনটেক্সটে ওনার কোনো প্রভাব থাকবে কি না এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। বিশেষ কয়েকটা বিষয়ে আসি। বেশিরভাগ কমেন্টেটর যারা এটা দেখেছে, কথা শুনেছে, তাদের কিন্তু ভাব হচ্ছে যে এই ধরনের বক্তৃতার মার্কিন প্রেসিডেন্ট থেকে হয়তো অনেক বছর তারা শুনে নাই। জর্জ বুশের সময় কিছুটা ছিল, কিন্তু এরপরে আর শুনে নাই। তো এখানে উনি নর্থ কোরিয়ার সম্পর্কে আপনি যেটা বলছেন, আমেরিকান প্রেসিডেন্ট নর্মালি যেভাবে বক্তৃতা দেন, একটা comes from the largest nation in the world, most important nation in the world economically, militarily, একটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে একটু অন্যভাবে কথা বলা হয়। উনি উত্তর কোরিয়ার লিডারকে রকেট ম্যান হিসাবে বলেছেন। তো রকেট ম্যান, এটা আমার যতটুকু মনে পড়ে এলটন জনের একটা গান ছিল, রকেট ম্যান টু মার্স। তো ওখান থেকে রকেট ম্যান শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু রকেট ম্যান শব্দ ব্যবহার করে তারপর উনি কি বুঝাতে চাচ্ছেন সেটাও কিন্তু ব্যাখ্যা নেই। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন নর্থ কোরিয়া সম্পর্কে, যে যদি ইফ দ্য ইউএস অর দ্য ইউএস অ্যালাইজ আর থ্রেটেন্ড, তাহলে নর্থ কোরিয়া উইল বি ইন ট্রাবল। এখন এটা কি করবেন, কতদূর করা যাবে? বিকজ নর্থ কোরিয়া নাও ইজ এ নিউক্লিয়ার পাওয়ার, ইট ইজ নট জাস্ট এনি কান্ট্রি। এখন নিউক্লিয়ার পাওয়ারের বিরুদ্ধে আপনি যদি কোনো অ্যাকশন নিতে চান, আপনার চিন্তা করতে হবে তো এটার ইম্প্যাক্টটা কী হবে। উনি একই সাথে বলেছেন, ওনার স্পিচের মধ্যে অনেক কন্ট্রাডিকশনস আছে। একটা কন্ট্রাডিকশন ধরেন আপনাকে বলি, উনি বলছেন যে ইট ইজ নট আমেরিকাস পলিসি অর তাদের পলিসি না যে অন্য দেশের রেজিম চেঞ্জ করা, এটা তাদের পলিসি না। কিন্তু একই সাথে উনি বলছেন কিউবাতে যে তাদের পলিসি যদি না বদলায়, পলিসি না বদলালে কোনো স্যাংশনস উঠানো হবে না। তো এটাতে তো দের ইজ আ কন্ট্রাডিকশন ওভার দেয়ার। তো সেই জন্য বলছি আর কি, মার্কিন রাষ্ট্রদূতের পক্ষের থেকে এই ধরনের বক্তৃতা দেওয়া আসলেও খুব হতাশাব্যঞ্জক। যে আপনার কাছে আবার আসবো, প্রফেসর এহসানুল হক, এই যে ওনার যে ভাষণটা নিয়ে যে কথাটি বলা হচ্ছিল যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বারেই একটি কথা বলেছেন, আমেরিকা ফার্স্ট, এটা নিয়ে আসলে উনি কি বলতে চেয়েছেন? ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছে। তো তার কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তার দেশের জনগণের কাছে একটা মেসেজ দেওয়া, যে উনি আমেরিকা ফার্স্ট নীতিকে সত্যি অনেক বেশি করে ইমপ্লিমেন্ট করতে চান, এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু উনি একটা মেসেজ দিয়েছিলেন। আর আপনি যেটা বললেন যে আমেরিকা একটা ঐতিহ্য রয়েছে যে সারা বিশ্বে নেতৃত্বের ভূমিকা পালন করা, তাদের অনেক এজেন্ডাস রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, অনেকগুলো। হ্যাঁ, আমেরিকা ফার্স্ট নীতির ঘোষণা কিন্তু ওটার সাথে খুব বেশি যে পার্থক্য করছে তা না। সবার আগে আমেরিকার জনগণের স্বার্থকে সংরক্ষণ করতে হবে, এবং তারপর স্বার্থ সংরক্ষণের পরে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে লিডারশিপ রোলটা প্লে করবে। এটা উনি কিন্তু লিডারশিপ রোলের প্লে করবে না সেটা কথা কখনো ঘোষণা দেননি। যেমন আপনি বলেন জলবায়ু বিষয়গুলো, অথবা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অন্যান্য কান্ট্রিগুলোর সাথে যে অ্যালায়েন্স রয়েছে, বিশেষ করে এখন রোহিঙ্গার যে ব্যাপারটি যত বেশি আলোচিত, যত ভয়ঙ্কর, সেটা নিয়ে কিন্তু উনি কোনো কথা বলেননি। হ্যাঁ, হয়তো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিয়ে কোনো কিছু উনি উচ্চারণ করেননি, তবে তার যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কিন্তু যথেষ্ট জোরালোভাবে এটাকে সমর্থন করেছেন, বাংলাদেশ অবস্থানকে সমর্থন। সেটা কিন্তু ইঙ্গিত করে যে মার্কিন প্রশাসনেরই একটা নীতির একটা বহিঃপ্রকাশ। তবে আমি মনে করি যে আগামী দিনগুলিতে হয়তো ডোনাল্ড ট্রাম্পের শুধু জাতিসংঘের ভাষণটাই তো সর্বশেষ ভাষণ না, হয়তো আগামী দিনগুলিতে এই রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস নিয়ে যতই মানে সময় যাবে ততই হয়তো বা তার উপর একটা চাপ আসবে,
বা তার উপর একটা নৈতিক একটা মানে বাধ্যবাধকতা আসবে, যার কারণে উনি হয়তো বা এই বিষয়ে তার অবস্থানকে, তার দেশের অবস্থানকে আরও স্পষ্ট করবেন। তবে একটা কথা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্র্যাডিশন যেটা ছিল সারা বিশ্বে একটা লিডারশিপের রোল প্লে করা, সেখানে তাকে করতেই হবে। এবং বিশ্বের রাজনীতি এমন হয়ে গেছে এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের লিডারশিপটা কিন্তু অপরিহার্য। ইউনাইটেড নেশনসের যে মার্কিন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছেন নিকি হ্যালি, এছাড়া যে সিনেট ফরেন রিলেশনস কমিটি যিনি চেয়ারম্যান হচ্ছে বব কর্কার, এবং এখন যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে প্যাট্রিক মার্ফি, ওনারা কিন্তু যথেষ্ট বক্তব্য দিয়েছেন। এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে এবং মিয়ানমার সরকার যে ধরনের নীতি অবলম্বন করেছেন সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সমালোচনা তারা করেছেন। আমরা তো সবাই জানি যে এই ভারত, চীন ও রাশিয়া এই তিনটা রাষ্ট্র যে ধরনের ভূমিকা নিয়েছে সেটা আমাদেরকে অনেক হতাশ করেছে। তবে ভূ রাজনীতিতে অবশ্যই এটা একটা প্রভাব পড়বে। এটা হয়তো বা আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারবো যে প্রভাবের মাত্রাটা কত বেশি থাকবে। এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের সাথে এই তিনটা রাষ্ট্রের কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো, বিশেষ করে ভারত এবং চীনের সাথে তো যথেষ্ট উষ্ণ সম্পর্ক আমাদের রয়েছে এবং রাশিয়ার সাথেও বসে রয়েছে। কিন্তু এখন আমার যেটা মনে হয় যে এই রোহিঙ্গা ক্রাইসিসে এই তিনটা রাষ্ট্রের যে অবস্থান সেটা কিন্তু বাংলাদেশকে রিডিফাইন করতে হবে এই তিনটা রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে। অ্যাম্বাসেডর তৌফিক আলী, যে প্রশ্নটি আমার ডক্টর এহসানুল হকের কাছে ছিল সেটাই আপনার কাছে আমি যদি নিয়ে আসি যে এই যে রাশিয়া, চীন এবং ভারতের যে ভূমিকা কিংবা রাজনীতির ক্ষেত্রে এবং এই যে মানবতা বিরোধী যে কাজটি এবং যে বর্বরতা, যেটাকে আপনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই হামলাকে ভয়াবহ বর্বরতা হিসেবে অভিহিত করা হয়েছে। আমাদের তিনজন প্রতিবেশী, এরাই তিনজন এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, কেন আসলে তাদের কাছ থেকে সেরকম সাড়া পাওয়া যাচ্ছে না এটা জানতে চাবো। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ভয়েস অব আমেরিকা ও আরটিভির যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতি। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আমেরিকা রাজনীতি অনুষ্ঠানে। কথা বলছি জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশন এবং ট্রাম্প প্রেক্ষিত নিয়ে। বিরতির পর আপনাদের দুজনকে আবারও স্বাগত আরটিভি স্টুডিওতে। অ্যাম্বাসেডর তৌফিক আলী, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এই ভূ রাজনীতিতে ভারত, রাশিয়া এবং চীন তাদের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা। প্রথমত আপনি প্রথমেই একটা প্রশ্ন করেছিলেন প্রোগ্রামের শুরুতেই, ডোনাল্ড ট্রাম্প তো রোহিঙ্গা সম্পর্কে কোনো কিছু বলে, জি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প রেফিউজি সম্পর্কে কিন্তু প্রচুর অনেক কথা বলেছেন। জি, উনি লেবানন, জর্ডান আর টার্কিকে ধন্যবাদ দিয়েছেন যে তাদের এত রেফিউজিকে আশ্রয় দেওয়ার জন্য। বাংলাদেশের রেফিউজি সম্পর্কে কিন্তু বলা যেত, আমি বলা যেত, জি, মানে উনি এই বিষয়ে বলেন নাই, টু শব্দ করেননি, না উনি বলেন নাই। এইটা আমার জন্য আমার মনে হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের চিন্তা করতে হবে। টিলারসন, সেক্রেটারি অফ স্টেট কিন্তু অং সান সুচির সাথে কথা বলেছেন এই ব্যাপারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা ঠিক রেফিউজিস নিয়ে কি করবে এটা তারা নীতিগত কোনো সিদ্ধান্ত নেয় নাই, স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন। আচ্ছা, তারা অলরেডি কিছু এইড অ্যানাউন্স করেছে, আবার $32 মিলিয়ন অ্যানাউন্স করেছে। তারা এই মিয়ানমার রেফিউজিসের জন্য এই বছরে মোটমাট তাদের মনে হয় প্রায় $95 মিলিয়ন তাদের কমিটমেন্ট এই বছর মিয়ানমার রেফিউজিসের জন্য। কিন্তু এই রেফিউজিসদের সম্পর্কে মিয়ানমার সরকারকে কতটুকু তারা চাপ দেবে বা কি করবে এটা তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয় নাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এটা তো তাদেরও প্রায় 40,000 শরণার্থী আছে তাদের দেশে, তাদেরকে তারা ফেরত পাঠাতে চেষ্টা করছে। সুপ্রিম কোর্টে এখন একটা কেস হচ্ছে। আজকের খবরের কাগজে দেখলাম যে ভারত সরকার বলেছে যে সুপ্রিম কোর্টে তারা কনফিডেন্সিয়াল কিছু ইনফরমেশন দিবে অ্যাবাউট দি টেররিস্ট অ্যাক্টিভিটিস অফ দ্য মিয়ানমার রেফিউজিস। আমার কাছে এটা ইটস ভেরি ডিস্টার্বিং নিউজ ফর মি। ডিস্টার্বিং কেন এইবার যে মিয়ানমারে যে এথনিক ক্লেন্সিং আমরা যেটা বলি, জেনোসাইড আমি বলবো না এই স্টেজে, কেন এখনো জেনোসাইডের প্রমাণ আসে নাই, কিন্তু এথনিক ক্লেন্সিং এটা তারা মিয়ানমারে নিশ্চয়ই করছে এই রাখাইন স্টেটে। তো এখানে জাতিসংঘ মহাসচিব কিন্তু বারবার এই কথাটি বলেছেন। হ্যাঁ, এখন ভারতের যেই স্টেটমেন্ট, এখন ওটা স্টেটমেন্ট না, যা সুপ্রিম কোর্টে যেটা তারা ইনফরমেশন দিবে,
এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই মিলটা আমার কাছে খুব বাংলাদেশের জন্য ভালো মনে হয় না। তো তারা বাংলাদেশকে কত সাপোর্ট দিবে এই ব্যাপারে আমার এটা সন্দেহ আছে। রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, চীনের সাথেও সম্পর্ক ভালো। আপনি আরেকটি জিনিস লক্ষ্য করবেন, ট্রাম্প ওনার বক্তৃতায় ইউক্রেন টু সাউথ সি সম্পর্কে কথা বলেছেন। ওইটার মধ্যে আমি জানি না ঠিক মিয়ানমার কিভাবে ওই রোলটা প্লে করবে, কেন মিয়ানমার নিয়ে এই বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, এগুলো নিয়ে চাইনিজ অ্যাক্সেস টু আফ্রিকা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, যেটা আপনারা ওই স্ট্রিং অফ পার্লস, তারপরে এগুলো অনেক কিছু কথাবার্তা হচ্ছিল আগের থেকে। এখন মিয়ানমার আই থিঙ্ক ইন সাম ওয়েজ হয়তো একটা স্ট্র্যাটেজিক রোল প্লে করে, ওর পজিশন অকুপাই করে ইন অল দিস। এখন এটার মধ্যে এখনও ঠিক বোঝা যাচ্ছে না এই দেশগুলো কিভাবে মিয়ানমারের উপরে চাপ দিবে, কত দূর চাপ দিবে এই ইস্যুটা সমাধান করার জন্য। তাহলে সমাধানটা কোন দিকে? আমি তো এই মুহূর্তে সমাধান ঠিক কিভাবে হতে পারে এটা সম্পর্কে ভবিষ্যৎবাণী নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে বাংলাদেশের এত লোক আমরা খাওয়াচ্ছি, আরও 8 লক্ষ লোক, এখন প্রায় 8 লক্ষ হয়ে গেছে সব নিয়ে। প্রফেসর ইহসানুল হক, ট্রাম্পের ভাষণের মধ্যে আমেরিকা ফার্স্ট এর এই নীতিতে বিশ্ব প্রেক্ষাপটে কি পরিবর্তন আসন্ন বলে আপনি মনে করেন? কিছু পরিবর্তন অবশ্যই আসন্ন, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি, এটা বারাক ওবামার ফরেন পলিসির চাইতে একটু ভিন্ন। সে কিন্তু বারাক ওবামার কিছু পলিসিকে ওখানে সমালোচনা করেছেন, হ্যাঁ, যেমন ইরান নিউক্লিয়ার ডিল যেটা ছিল সেটা ব্যাপারে অত্যন্ত সমালোচনা উনি করেছেন। এটা অবশ্য ওনার দিক থেকে একটা যুক্তি ছিল যে এখানে ইরানের কাছে আমরা নথি স্বীকার করেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে, কিন্তু শান্তির জন্য কিন্তু এটা সবাই বলে থাকে যে বারাক ওবামা দারুণ ভালো একটা কাজ করে, এবং ইরানও কিন্তু অনেক স্যাটিসফাইড ছিল, ইরান ওখানে কনভিন্স ছিল। এখন যেটা হয়েছে যে ট্রাম্প প্রশাসন থেকে যেহেতু ইরান নিউক্লিয়ার ডিলকে কোয়েশ্চেন করা হচ্ছে, সেজন্য ইরানের পক্ষ থেকে আমরা দেখেছি অত্যন্ত হার্শ কিছু রিয়াকশন তারা দেখিয়েছে, যেটা কিন্তু ভবিষ্যতে ইরানের যে আমরা যেটা চিন্তা করছি যে বিশ্ব যেটা আশা করছে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার সময়, সেটা হয়তো বা একটু ডিফিকাল্ট হবে, এখন একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বিষয়টা। তো আপনি যেটা বলছেন যে আমেরিকা ফার্স্ট নীতি, সেটা মানে বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে, ওয়েল এটা প্রভাব কিছুটা ফেলবে অবশ্যই, কারণ একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে অতিমাত্রায় ছিল মানে অন্য দেশগুলোর স্বার্থের প্রাধান্য, কিন্তু এখন দেখাচ্ছে যে ডোমেস্টিক ফ্রন্টে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প কিন্তু তার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য এক পর্যায়ে বলেছিলেন যে আমি ক্ষমতা নেওয়ার জন্য আসিনি, জনগণকে ক্ষমতা দেওয়ার জন্য এসেছি, যেখান থেকে মূল মানে শক্তি হচ্ছে জনগণ। তো স্বাভাবিকভাবেই মার্কিন জনগণ তাকে যে কারণে নির্বাচিত করেছে, মার্কিন জনগণকে কিন্তু তাকে কনভিন্স করতে হবে যে তিনি তার প্রতিশ্রুতি রাখছেন। ওবামা প্রশাসনের যে কার্যক্রমগুলোকে উনি সবসময় প্রশ্নবিদ্ধ করেছেন, সবসময় সমালোচনা করেছেন, মানে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক উনি কিন্তু করেছেন। উনি হয়তো ওনার নিজস্ব একটা স্টাইলে সবকিছুকে দেখতে চান এবং মার্কিন জনগণের কাছে নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে উনি অতিমাত্রায় দেশপ্রেমিক। আপনি খেয়াল করুন যে উনি কিন্তু তার বক্তব্য এক জায়গায় বলেছেন যে গত 16 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আনএমপ্লয়মেন্টের যে রেট, এটা কিন্তু লোয়েস্ট। তো এটা হয়তো বা উনি সেভাবে প্রমাণ করার চেষ্টা করছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিন্তু ডিফেন্স সেক্টরে প্রায় $700 বিলিয়ন স্পেন্ড করছে, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন বলে উনি মনে করছেন। এগুলো কিন্তু কিছু এক্সাম্পলস যেগুলো দিয়ে কিন্তু উনি সারা বিশ্বকে এবং নিজের দেশের জনগণকে বোঝাতে যাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ফার্স্ট নীতিতে বিশেষ। কিন্তু আর আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকা ফার্স্ট নীতি কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্য না, এটা কিন্তু সারা বিশ্বের জন্য প্রয়োজন রয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের লিডারশিপকে যদি যেটা অনেক বড় বড় লিডার বলেছে যে সারা বিশ্ব ভালো না থাকলে আমেরিকা ভালো থাকবে না। সন্ত্রাসবাদের ব্যাপারে আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। উনি বারাক ওবামা প্রশাসন যেভাবে করেছেন তার চাইতেও কিন্তু কোনো অংশ কম করেনি এবং এই ব্যাপারে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। তো এবং আপনি আরেকটা বিষয় দেখবেন যে উনি কিন্তু মার্শাল প্ল্যানের কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের স্পিচে 1947 সালে, যে ম্যাসিভ ইকোনমিক রিকভারি প্ল্যান যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত ইউরোপীয় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দেশগুলোকে সাহায্য দেয়। এটা অর্থটা দাঁড়াচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনও বর্তমান বিশ্বে রাষ্ট্রগুলিকে অনেক স্ট্রং দেখতে চায়, অনেক ইন্ডিপেন্ডেন্ট দেখে, অনেক ফ্রিডম এনজয় করছে এরকম দেখতে চায়। এই জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে। বিশ্ব রাজনীতিতে যে ধরনের বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত সেগুলোকে তাদেরকে মাথায় রাখতে হবে। কারণ একটা ব্যাপার আমরা সবসময় যেটা মনে করি যে ট্রাম্প প্রশাসন বিশ্বে আমেরিকার নেতৃত্বের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি এবং তারা সবসময় বলে এসেছে যে আমেরিকান লিডারশিপটা পৃথিবীর জন্য অপরিহার্য। তো এটা আমার কাছে তাই মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব, এটা পৃথিবীকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে
হয়তো অনেকাংশেই সাহায্য করবে, তবে যদি এটা নিয়ে বিতর্ক রয়েছে। ধন্যবাদ অ্যাম্বাসেডর ডক্টর তৌফিক আলী। ইরান নিয়ে ট্রাম্পের যে বক্তব্যটা ছিল, তার ভাষণে ইরানের পারমাণবিক চুক্তিতে পরিষ্কারভাবে ওবামার প্রশাসনের সমালোচনা, মোটামুটি ভালো সমালোচনা করেছেন তিনি। এর পাল্টা বক্তব্যও কিন্তু সাথে সাথে দিয়েছে ইরান। সত্যিকার অর্থে ইরানের পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ কি? এক সময় আমেরিকান পলিসি একটা ছিল, অ্যাক্সিস অফ ইভিলের কথা ছিল। জি, তো এবার অ্যাক্সিস অফ ইভিল আর বলছেন না, কিন্তু ইরান সম্পর্কে যেভাবে কথাবার্তা বলছেন, তো এটাতে মনে হয় যে ইরানকে উনি কোনোভাবে দেশের ওনার সাপোর্টার্সদের সামনে দেখাতে চাচ্ছেন যে উনি ইরান সম্পর্কে একটা খুব স্ট্রং পজিশন নিচ্ছেন। আচ্ছা, নিউক্লিয়ার এই এগ্রিমেন্ট যেটা হয়েছে ইরানের সাথে, ওয়েস্টার্ন পাওয়ার্সের বেশ কয়েকটা দেশের সাথে, এটা কিন্তু দিস ইজ নেগোশিয়েটেড আফটার ইয়ার্স অ্যান্ড অফ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট নেগোসিয়েশনস। এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই এগ্রিমেন্টের বিরুদ্ধে কেন? এখন এটাতে মনে হচ্ছে কিছুটা দেশের লোকজনকে দেখাতে, আবার একই সাথে তার ওনার সাপোর্টার্সদেরকে দেখাতে যে ইরানের সম্পর্কে ইজ ভেরি স্ট্রং। বাট একই সাথে there is a fear that Iran may be involved in supporting some terrorist activities in some countries. এই বিষয়গুলো নিয়ে আসলে আমেরিকান জনগণ কি পরিমাণ বিব্রত? দেখেন, জনগণ কিন্তু বিব্রত না। বিব্রত না আমার মতে। ওনার যে সাপোর্টার্স যারা আছে, they continue to support him fully. বেসিক সাপোর্টার্স মিডওয়েস্টে যারা আছে, বিভিন্ন যারা তাকে নির্বাচিত করেছিল, তারা they continue to support him very strongly. অ্যান্ড তারা যাদের একটু সন্দেহ আছে ওনার পলিসি সম্পর্কে, ওনার সম্পর্কে, দে কন্টিনিউ টু হারবার দ্য ডিসেন্ট। আগে আমি মার্কিন সরকারে দেখেছি কোনো প্রেসিডেন্ট আসার আগে তারা যেই পোস্টগুলো ফিল আপ করতে হবে তারা চিন্তা করে নেয় যে কাকে কোন পোস্টে দিবে। জি, ট্রাম্পের তো এই ধরনের, এত মাস হয়ে গেল, এই ধরনের কোনো পদক্ষেপ তো আমি দেখছি না। জি, আমাদের আরো অনেক কিছু আলোচনা করার ছিল, কিন্তু সময়ের জন্য আলোচনা করা গেল না। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে প্রথমবারের মতো জাতিসংঘের এই ভাষণে ট্রাম্পের সাবলীলতা লক্ষ্য করা গেছে। 41 মিনিটের এই ভাষণে বিশ্বের বিভিন্ন বিষয়ে কথা বললেও রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা বলেননি তিনি। তবে তার ভাষণে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন স্পষ্ট হয়েছে বারবার। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন কোথায় যায়। শান্তিপূর্ণ বিশ্ব গড়তে ট্রাম্পের নেতৃত্ব প্রাধান্য পাবে, সে প্রত্যাশা শেষ করছে আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।